আমাদের সাথে আজকে আপনাদের নিয়ে যাব জগদলপুরে আর দেখাবো সেখানকার কিছু খুব সুন্দর সুন্দর দারুণ স্পট, যে স্পটগুলো দেখলে কিন্তু আপনাদেরও ভালো লাগবে। আর সব থেকে বিখ্যাত যেটা চিত্রকূট ফলস, এই জগদলপুরেই কিন্তু অবস্থিত। আর চিত্রকূট ফলসকে কিন্তু আমরা বলি যে নায়াগ্রা ফলস অফ ইন্ডিয়া, তার অদ্ভুত অদ্ভুত সৌন্দর্যের কারণে। আর জগদলপুরে যেতে গেলে কিন্তু আপনারাও এই অদ্ভুত অসাধারণ সেনিক বিউটিটা দেখতে পাবেন। ট্রেন যখন যাবে তখন যেন মনে হবে যে পাহাড়ের মাঝখান থেকে রাস্তা কাটতে কাটতে ট্রেন যাচ্ছে জগদলপুরের উদ্দেশ্যে। আর আমি বলছি অবশ্যই এই বিউটিটা কিন্তু আপনাদের দেখতে হবেই, আর তার জন্যে আপনাদেরকে আসতেই হবে জগদলপুরে। কোন ট্রেন করে যাবেন, কি ট্রেন কোথা থেকে ছাড়ে, তার সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতে এখানে দিয়ে দেব আপনাদের জন্য। জগদলপুরের স্টেশনের ঠিক কাছেই অতিথি হোটেল রেস্টুরেন্ট যাই বলেন না কেন, সেখানেই আমরা অবস্থান করছি। তো জগদলপুর আমাদের দুদিনের ট্রিপ। এই দুদিনের ট্রিপে আমরা জগদলপুরের বিশেষ বিশেষ স্থান যেগুলো, সেগুলো সব ঘুরে দেখার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। স্টেশনের খুব কাছে, মোটামুটি রুম এখানে 1000 টাকা থেকে শুরু, একটু চাপাচাপি করলে 900 টাকায়ও পাওয়া যাবে, তবে সেটা নন এসি হবে। এসির ক্ষেত্রে সেটা 1400-1500 টাকা, যখন যেমন হয় সেই রকমই রেন্ট পাওয়া যাবে। আমি এখন হোটেল অতিথিতেই আছি। এই হলো অতিথি, বেশ বড় হোটেল। যখনই আসবেন মোটামুটি তখনই রুম পাবেন। হ্যাঁ, আর এটার সবচেয়ে বৈশিষ্ট্য কি, সবচেয়ে সুবিধে কি না, এখান থেকে স্টেশন কাছে, ফলে ফেরার ট্রেন মূলত আমরা কলকাতার থেকে যারা আসি তারা প্রত্যেকে সম্বলেশ্বরী এক্সপ্রেসটাকেই অ্যাভেল করি এখানে আসার জন্য। আর সেইটা এখান থেকে একদম সকালে ছাড়ে, যার জন্য ওটা ধরতে গেলে এইখানে থাকাটা সবচেয়ে বেস্ট বলে আমার মনে হয়েছে। তো ঘরের ভেতরটা একবার দেখি। এই হলো হোটেল। ব্যাগট্যাগ আছে, সোফা, একটা টেবিল আছে, তারপর এখানে বেড রয়েছে, তারপর ওখানে ব্যাগ রাখার জায়গা আছে বা সুটকেস রাখার জায়গা আছে। জায়গা এখানে অনেকটা ফাঁকা রয়েছে। এই হলো মোটামুটি, খুব একটা ভালো নয়, তবে থাকার জন্য এসি আছে, কিন্তু এখন এসি লাগবে না। আর বাথরুম মোটামুটি চালিয়ে নেওয়ার জন্য খুব একটা ভালো নয়, কারণ কি রেটটাও কম আছে। আর তারপর সত্যি কথা বলতে কি, বেড়াতে এলে একটু একটু অ্যাডজাস্ট করতে হয়, যেহেতু আমরা এখানে থাকলে সম্বলেশ্বরী এক্সপ্রেসটা তাড়াতাড়ি অ্যাভেল করতে পারবো, সেই জন্য এখানে থাকলে প্রফিটেবিলিটিটা বেশি, সেই হিসেবে এখানে থাকা। আমরা এখন বেরিয়ে পড়লাম। আমরা ফার্স্টে একটু টিফিন করে নিলাম, এখানে টিফিনের প্রচুর জায়গা আছে। অতিথি হোটেল থেকে সামান্য একটু বেরিয়ে এসে অনেকগুলো হোটেলের জায়গা আছে। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। প্রথমেই দন্তেশ্বরী টেম্পল যাওয়ার ইচ্ছে আছে। দন্তেশ্বরী টেম্পলকে মাকে প্রণাম করব, তারপর শুরু করব আমাদের এই জগদলপুর ট্যুর। দুদিনের ট্যুর, দুদিনের প্যাকেজ আজকে শুরু হয়ে গেল। আজকে অনেকগুলো জায়গা দেখবো, পরপর আমি বলবো আপনাদের, আর বাকিটা কালকে দেখবো। তো প্রথমে আমরা ওই মন্দিরের দিকে যাচ্ছি। আসার পথে আমরা অতিথি থেকে বেরিয়েছি, অর্থাৎ অতিথি হোটেল যেখানে আমরা আছি, সেখান থেকে বেরিয়ে প্রথমে আমরা এখানে মিনিট 10 হেঁটে এলেই আছে, অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন রকম খাবার আছে, পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান, এখানকার লোকাল, তাছাড়াও বিরিয়ানি অনেক কিছুই দেখলাম। তো হয়তো কলকাতার মতো নয়, কিন্তু তবুও এখানে খাদ্যের কোনো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। যারা বাইরে বাইরে ঘোরে তাদের ক্ষেত্রে তো নয়। তারপরে আমরা খেয়ে দিয়ে হেঁটে যাত্রা শুরু করলাম। তো যাত্রা চলছে, আমরা যে যে স্পট গুলো দেখবো আপনাদের ধীরে ধীরে সেগুলো দেখাবো আর তার বর্ণনা করব। সঙ্গে থাকুন। সামনে দন্তেশ্বরী মন্দির, অল্প খানিকক্ষণে এসে যাওয়ার পরেই কিন্তু দন্তেশ্বরী মন্দিরের গেট। তো আমরা ঢুকবো এখন এর ভেতরে। তো দন্তেশ্বরী মন্দিরে আমরা যাবো, এই যে লেখা আছে দন্তেশ্বরী মন্দির। দন্তেশ্বরী মন্দির, হ্যাঁ মা, এমনিতে ছবি তুলতে দেয় না, তাও প্রথম প্রথম গিয়ে ছবি তুলে নিয়েছি। তো ভালোই হয়েছে, আপনারা দেখতে পারবেন দন্তেশ্বরী মাকে। ওখানে দন্তেশ্বরী মায়ের দর্শন হলো। এবারে আমরা রাজবাড়ির দিকে এগোচ্ছি, জানি না ঢুকতে পারবো কিনা, দেখা যায়। তার পাশের গেট দিয়েই
আমরা এগোচ্ছি, সামনে দেখা যাচ্ছে যে সাদা রঙের, ওটাই রাজবাড়ি। বেশ রং টং করাই আছে নতুন। তো আমাদের যে চালক, তার থেকে শুনতে পেলাম যে রাজা এখানে এখন থাকেন না। তো সেখানে জানি না কতটা কি ঢোকা যাবে বা কতটা কি দেখানো যাবে তা বলতে পারছি না। তবে দূর থেকে বেশ ভালোই লাগছে। যদিও এটা ফ্রন্ট নয়, একটা সাইড। দেখা যাক ফ্রন্টে গিয়ে কি হচ্ছে। এই রাজবাড়ি, রাজার বাড়ি, রাজবাড়ি বেশ বড় এবং নতুন রং করা। এখানে রাজা নিজে দোতলায় থাকেন। আমরা প্রজারা, আমাদের সাথে দেখা হয়তো হবে না, কিন্তু দেখার সুযোগ ঘটলো। হ্যাঁ, সিকিউরিটি গার্ড আছে। সিকিউরিটি গার্ড দিয়ে ঘেরা আছে। আর তারপরে এই জায়গাটা রাজা নিজেই বসবাস করেন উপর ফ্লোরে। দারুণ দারুণ অভিজ্ঞতা। রাজা আছেন আর আমরা সেই রাজবাড়ির তলায় আছি। হলো রাজবাড়ির ভেতর ঢোকার রাস্তা, জুতো খুলে ঢুকতে হলো। এই হলো রাজবাড়ি। কামালচন্দ্র, সব জায়গায় যাওয়া নেই, এইটুকু জায়গা রয়েছে দেখার জন্য। রেস্ট্রিকশন বাকিটা রয়েছে, কারণ রাজার পরিবার নিজেই ওপরে থাকেন, ফলে এর বাইরে আমরা যেতে পারবো না। আমরা এখান থেকে বেরোবো, বাইরেটা একটু দেখে নিই। এই যে সামনে অনেকটা কচুরিপানার বন, জঙ্গল, পদ্ম পাতাও উঠছে, ঘেরা আছে। এখানে পার্কে বসে রয়েছে, ভিডিও করছে। আমরা কিন্তু ততটা ইন্টারেস্ট দেখাচ্ছি না। মাঝখানে দেখেন একটা মন্দির আছে, বেশ মাঝখানে একদম এই মন্দির আছে। ঠিক যারা হায়দ্রাবাদ গেছে তারা হুসেন সাগরকে এখানে মেলাতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, হুসেন সাগরের মাঝখানে বুদ্ধের স্ট্যাচু আছে, এখানে একটা ছোট্ট একটা মন্দিরের মতো দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু সেটা ক্লিন। আর এটা কিন্তু সরকারের তরফ থেকে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যাপার নেই। মানে যেমন ছেড়ে দেওয়া হয়েছে নিজের নিজের খেয়ালে, অর্থাৎ যেমন থাকবে সেরকমই চলতে থাকুক, থাকলে থাক, বন্ধ হলে হোক, এরকম ব্যাপার স্যাপার। তো এটাকে বলা হয় দলপত সাগর। এই দলপত সাগর দেখার একটা জায়গা ছিল, এখনো আছে দেখার জায়গা। বেশ বড় লেক, ম্যানমেড লেক, খুব সুন্দর জায়গা। কিন্তু এটা যদি পরিষ্কার থাকতো আরো বেশি ভালো লাগতো। তো যার জন্য আমরাও আর বেশি গেলাম না পেছনের দিকে, অনেকটা দূর, চোখ পাচ্ছে না। দন্তেশ্বরী টেম্পল, বস্তর প্যালেস আর দলপত সাগর। অতিথি হোটেল থেকে বেরোনোর পরই এই তিনটে ট্যুরিস্ট স্পট দেখা যায়। আর এরপরে আসছে আমাদের চিত্রকূট ফলস। আর আমাদের গাড়ি সেই দিকেই চলেছে, দেখতে চিত্রকূট ফলস। আমরা দেখব নায়াগ্রা ফলস অফ ইন্ডিয়া, আর তার সাথে আপনারাও। এখন আমরা দেখব ভারতের নায়াগ্রা। ঠিক ধরেছেন, জলপ্রপাত, অর্থাৎ ভারতের জলপ্রপাত, যেটাকে আমরা এখানে বলি ভারতের নায়াগ্রা, যেটাকে বলি আমরা, সেটা অ্যাকচুয়ালি চিত্রকূট, চিত্রকূট জলপ্রপাত। আর সেই জলপ্রপাতের সামনেই আমরা চলে এসেছি। সামান্য একটু টার্ন নিলেই হবে। এখানে ডান দিকে অনেক কিছু রয়েছে, সেগুলো সব রয়েছে। এবার আমি আপনাদের প্রকৃতির এটা দেখাচ্ছি। দেখতে পাওয়া যাচ্ছে ভারতের নায়াগ্রা, অর্থাৎ আমেরিকার বিখ্যাত যে জলপ্রপাত নায়াগ্রা ফলস, এটাকে আমরা ভারতের নায়াগ্রা বলে থাকি। অ্যাকচুয়ালি এর নাম হলো চিত্রকূট জলপ্রপাত। আর এই চিত্রকূট জলপ্রপাতের যে আওয়াজ, সেটা অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন। এই আওয়াজের চোটে আমরাও টেনে চলেছি। এই বিশাল অঞ্চল জুড়ে জল, এই জলাধারের জল সব এখান দিয়ে পড়ছে, আর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। কি বিশাল তার সাউন্ড! আরো কাছে যাই, আরো ভালোভাবে দেখা যাবে। রামধনু রং হয়ে গেছে,
এইরকম একটা গলি রাস্তা ধরে নিচে যান, একা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু আসতে হবে, এগোতে হবে। কারণ কি প্রপাতের একদম সামনে তো নিচে নামা যাবে না, যে ফোর্সে জল আসছে। তো আমরা সেই রাস্তাতেই যাচ্ছি, গিয়ে আরে পাশেও খারাপ না, শিশু উদ্যান টাইপের করা আছে, ঘেরানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এটা। তার ঠিক পাশ থেকে প্রত্যেকটা জায়গায় দেখার জায়গা আছে, কিন্তু এখান থেকেও দেখা যাবে। এই যে এইবার আমরা নিচে নামবো, নামার আগের যে কার্ভটা, সেখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, দারুণ। ফার্স্ট ল্যাপের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, বালি পাথর দেখতে পেয়েছি। এটা গেট নাম্বার 2, এখানেও লেখা আছে নেচার ট্রেল অফ চিত্রকূট। এদিক দিয়েও আসা যায়। এই নিচে আমরা এসে গেছি, নিচ থেকে কেমন লাগে সেটা একটু দেখা যায়। এখানে বোটিং আজকে বন্ধ আছে, আমরা ভেবেছিলাম বোটিং করব, কিন্তু হয়ে উঠলো না। এখানে এই যে জল, পরিষ্কার জল, নির্মল জল, জলের এখান থেকে এই পরিষ্কার চিত্রকূট ফলস, ছত্তিশগড়ে। কোরাপুট থেকে আসতে খুব সুবিধে এখানে, বা সম্বলেশ্বরী এক্সপ্রেসে সোজা চেপে চিত্রকূটে ডাইরেক্টলি চলে আসা যায়। খুব সুন্দর জায়গা, দারুণ। সবার পক্ষে সম্ভব নয় নায়াগ্রা ফলস দেখা। হাতের সামনে যদি চিত্রকূট থাকে তাহলে কি দরকার নায়াগ্রা দেখতে যাওয়া। এটা হলো চিত্রকূট ফলস, ছত্তিশগড়ে, ছত্তিশগড় রাজ্যের মধ্যে পড়ে। চিত্রকূট ফলস দেখছেন তো পেছনে কি বিশাল আকৃতি, আমি ক্যামেরা ঘোরাচ্ছি, দেখতে পাবেন ভালো আরো। কি অপূর্ব দৃশ্য, কি সাংঘাতিক ভালো। এখানে বোটিংও হয়, এই আমার পেছনের যে জলটা আছে এখানে বোটিংও হয়। আর বোটিং আমাদের করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে জলের প্রচুর মতিগতি খারাপ, যার জন্য এখানে বোটিং একটু বন্ধ আছে। ওপরে পুরো লাইটিং রয়েছে, এই যে যদি সন্ধ্যাও হয়ে যায় তাহলেও এখানে খুব ভালোভাবে উপভোগ করা যাবে, সেরকম পরিস্থিতি রয়েছে। এখানে ছোট ছোট দোকান হয়ে গেছে, এই নদী বক্ষে অনেক দোকান হয়ে গেছে, আবার পেছনের দিকে শুটিং হচ্ছে। অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে, সুন্দর, দারুণ জায়গা, মিস করবেন না কিন্তু। ছোট ছোট ডিঙ্গিও এই যে রয়েছে, এগুলোতেই বোটিং হয় কিনা জানি না, বোটিং হলে আজকে বুঝতে পারতাম, মনে হয় এইগুলোতেই হয়, ছোট্ট ছোট্ট জায়গায় বোটিং। এখানে দেখুন ওই যে জাল ধরে মাছ এ করছে, ওই যে একজন 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 রয়েছে ওই যে বোটের উপরে, দেখা যাচ্ছে না কি সুন্দর তাল মেরে মেরে রয়েছে। এই যে এই যে এই যে এই যে আবার ওই মাছ ধরছে। আমরা এখন একটা নতুন জায়গা দেখছিলাম, মেন্দ্রিক। এখানে ঘটনাটা হচ্ছে কি, এই যে দেখছেন এই যে ঢাল জায়গাটা, এই বৃষ্টির দিনে, মানে যখন বৃষ্টি হয় তখন কন্টিনিউ এই ওপর থেকে এই দিক দিয়ে জল পড়তে থাকে কন্টিনিউ। ফলে এই অঞ্চলগুলো খুব পিচ্ছল হয়ে যায়, এই অঞ্চলগুলো এতটা পিচ্ছল হয়ে যায় যে এখান দিয়ে কন্টিনিউ জল থাকে এবং সেটাকে জলের প্রপাতের মতো মনে হয়ে থাকে। আর সেই জলের প্রপাতের জন্য এর নাম হলো মেহেন্দ্রি ভ্রমর। এটা একটা স্লোপিং এরিয়া বলা যায়। এই স্লোপিং এরিয়া থেকে কন্টিনিউ, এই এত বিশাল এরিয়া থেকে কন্টিনিউ জল পড়তে থাকে। জল পড়ছে কোথায়, এই যে সামনের দিকে যাচ্ছে, এই সামনের দিকে এই যে গভীর গিরিখাতের মতো, এখানে গিয়ে জলটা কন্টিনিউ পড়তে থাকে। ফলে এটা একটা সৌন্দর্য, কিন্তু কল্পনা করলেও বেশ ভালো লাগছে যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর হবে। কারণ কি এর বিউটি অন্য লেভেলের হবে। এই যে বিভিন্ন অঞ্চল, এই যে পড়ছে জলটা, ওখানে জল পড়ছে ওখান থেকে, এইরকম চতুর্দিক থেকে এখানে জল পড়ে। চিত্রধারার পাশে পৌঁছে গেছি, অর্থাৎ চিত্রধারা ফলস। চিত্রধারা ফলস, আমরা চিত্রকূট দেখেছি, এখন চিত্রধারা দেখবি। চিত্রধারা ফলস অন্য সময় এলে, বৃষ্টির সময় এলে, বারবার বলছি না যে বৃষ্টির সময় এলেই দেখুন এই যে এটা উঠছে স্টেপ বাই স্টেপ,
এই এই স্টেপ বাই স্টেপ যখন আসে জলগুলো তখন কিন্তু এটা দেখার মতো হয়। এবং এই এখন যেহেতু জল নেই সেহেতু এখানে দেখার মতো কিছু নেই। এই দিক দিয়ে গিয়ে নিচে জল পড়ে, এইভাবে গিয়ে নিচে গিরিখাতের পাশ দিয়ে গিয়ে জল পড়ে সেটা দেখতে অপরূপ লাগবে। আজকে এটা আমাদের জগদলপুরের সেকেন্ড দিন, আর আজকেই টাঙ্গের ভ্যালি উদ্বোধন। টাঙ্গের ভ্যালির উদ্বোধন মানে এটা অনেকদিন বন্ধ ছিল, বন্ধ হওয়ার পর আজকে আবার খুলতে যাচ্ছে, মানে খোলা হচ্ছে। ফলে নেতা নেত্রী যারা আছেন তারা এসে এখানে এসে উদ্বোধন করবেন, তারপর গিয়ে এখানে আবার সাধারণ দর্শকদের জন্য খোলা হবে। তো সেই জন্য আমরা এখানে অনেকটা সময় অপেক্ষা করলাম, কেউ কিছু বলতে পারছিল না, কিন্তু ফাইনালি যখন আমরা জানলাম যে এখানে এই জিনিস চলছে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে তীরথগড় সেইখানটা আগে ঘুরে আসি। ঘুরে এলে তারপরে এখানটা তখনকে হয়তো উদ্বোধন হয়ে যাবে, আমরা এখানে দেখে নেব। এবারে এখানে একটা মজা আছে, টোটাল টিকিটের একটা ভ্যালু আছে, মোটামুটি মোটামুটি 1800 আর 300 2100 টাকা লাগে। এবারে সেই টাকাটা ওখানে যে টিকিটটা কাটবো এসে এখানে যদি দেখাই যে ওখানে আমি এই টিকিটটা কেটেছি, তাহলে মূল যে টাকাটা সেখান থেকে ওটা অ্যাডজাস্ট করে বাকি টাকাটা আমাদের দিতে হবে। তো এটাও একটা ফ্যাক্টর, এটা জানাটা দরকার ছিল। না হলে কি হচ্ছিল, খানিকক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম, আমরা এটা জানতাম যে এখানকার টিকিটেই ওখানে আমরা ভিজিট করতে পারবো, কিন্তু ওখানে আগে যদি যাই সেই টাকাটাও এখানে অ্যাডজাস্ট হবে সেটা আমরা জানতাম না। তো সেটা জানা গেল যার জন্য আমরা এখন চলছি তীরথগড়। পুরো জঙ্গলের ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি, এই মিনিট 5 মতো সময় লাগবে বলছে, 5-7 মিনিট। এখানে কি বাম্বু রাফটিং হয় সেটাও দেখবো, আর কি কি ব্যাপার ঘটে এখানে বা ঠিক কতটা সৌন্দর্য রয়েছে আমরা দেখবো খানিকক্ষণের মধ্যেই। আর যেতে যেতে রাস্তায় সুবিশাল কি বলি, এখানে শাল গাছের প্রাধান্য অনেক বেশি, এবং এক একটা গাছ অনেক দিন থেকে রয়েছে এবং প্রচুর মোটাও, দেখতেও ভালো লাগে। আর তারপর অন্যান্য গাছ তো রয়েছে। এখানেই হয় বাম্বু রাফটিং, 150 টাকা, আর কায়াকিং 100 প্রতি পার ব্যক্তি। আমি দেখিনি আগে জিনিসটা, এটা হলো গেট। বাম্বু রাফটিংটা এখানে ঠিক আগে দেখে নেওয়া যাক বাম্বু রাফটিং। তো বাম্বু রাফটিংটা কেমন হয় আগে দেখে নি, তারপর টিকিট কেটে বসা যেতে পারে বা চড়া যেতে পারে। বাঁশের ভেলার মতো ভেলা করা আছে, আর কায়াকিংস মানে এই যে কোঙ্কন নায়ক কোঙ্কন কায়াক কি লেখা আছে, কায়াক। ও আচ্ছা, এইগুলো হলো কায়াকিংস। আচ্ছা, এগুলো হলো কায়াকিংস, আর ওটা হলো বাম্বু রাফটিং। আচ্ছা, এগুলো সব আলাদা আলাদা, এক একটা আলাদা আলাদা রয়েছে, বাঁশের এর উপর সব আলাদা আলাদা চেয়ারের মতো করা আছে, তারা চালাবে। আর এই বাম্বুর উপর আপনার বসে যাওয়া যাবে, খুব সুন্দর, খারাপ না, একটা অন্যরকম অভিজ্ঞতা, এছাড়া কিছু না। আর এগুলো হলো কাইকিংস, প্রত্যেকটাতে একজন করে বসে, এক্সপেরিমেন্ট করা যেতেই পারে। এটা 100 টাকা, তো 150 টাকা, দেখা যাক একবার চড়ে। আর বাম্বু রাফটিং, ফর্মাল ড্রেস পরা হয়ে গেছে, তো আমরা এখন ওই ওতে চড়বো। চড়ার এক্সপিরিয়েন্সটা কেমন নিশ্চয়ই শেয়ার করব, আমরা একদম রেডি, চলুন তাহলে। তো ব্যালেন্সের জন্য সিট পরিবর্তন হলো, এইবারে আমরা যাত্রা শুরু করব। ওখানে আমাদেরই রানাদা কায়াকিংস করছে, এই যে এটা আপনারা এলেও এখানে করতে পারেন, অন্যরকম একটা অভিজ্ঞতা কায়াকিং। এটাকে বলে কায়াকিং, এটার জন্য 100 টাকা লাগে। এই যে ডাঙ্গা, ডাঙ্গা থেকে আমরা মুভ করছি, এইগুলো হলো সেই জিনিস, দুজনে মিলে বাঁশ দিয়ে, লগি বলা হয়, তারা এগোনোর চেষ্টা করছেন আর আমরা বসে রয়েছি আরামে। এটা বিকেল বেলা যদি হতো আর এখানে একটু চা যদি সাথে থাকতো বা কফি যদি থাকতো,
আর একটু হালকা হালকা গান টান বাজতো তাহলে এখানে কিন্তু জমি আড্ডা জমে যেত। এটা মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা ফিরছি। আপনারা এখন যে বিউটিটা, সেনিক বিউটি অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য যেটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমরা যখন এই ব্যাম্বু র্যাফটিং করছিলাম তখন তোলা। মোবাইলে যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি যে আপনারা যখন এখানে এসে জগদলপুরে এসে ব্যাম্বু র্যাফটিং করবেন তখন কেমন লাগবে, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য ওইটুকু ভিডিওই করেছি। কিন্তু আমি অন্তত বলবো, যদি নিজেরা এটা সত্যিকারের বুঝতে চান, এক্সপেরিয়েন্স করতে চান, তাহলে এখানে আসুন, এসে ব্যাম্বু র্যাফটিংটা করুন। বেশি তো এখানকার চার্জ নয়। এখানে কত টাকা লাগবে সেটা আগেই বলে দেওয়া হয়েছে ভিডিওতে। আপনারা এখানে এসে অন্তত জীবনে একটাবার যদি এরকমভাবে ব্যাম্বু র্যাফটিং করেন, তাহলে আমার মনে হয় না খুব ক্ষতি হবে, বরং আপনাদের এতে লাভই হবে। জীবনের একটা বেশ মেমোরিফুল দিন, যেটা নিজেদের মেমোরিতে আপনারা রাখতে পারবেন সারা জীবনের জন্য, এবং মানুষকেও বলতে পারবেন, শেয়ার করতে পারবেন এর অভিজ্ঞতাটা। তার জন্য অন্তত একটাবার এখানে এসে আপনারা করতেই পারেন ব্যাম্বু র্যাফটিং। এবারে এই ব্যাম্বু র্যাফটিংয়ের পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। যেহেতু আমরা প্রথম দিন অর্থাৎ যেদিন কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক খুলেছিল সেদিন সেখানে গেছিলাম, তাই জন্যে দেখতে পেয়েছি এখানকার যে ট্রাইবাল গ্রুপ অর্থাৎ সাঁওতালি অধিবাসী এখানে যারা আছে তারা কীরকমভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার যিনি এখানে এসে প্রথম এটা খোলেন তাদেরকে ঘিরে কীরকমভাবে নাচ করে। এদের নাচ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আসলে এগুলো তো সবসময় প্রতিদিন দেখা যায় না। আর জগদলপুরে এখানকার ট্রাইবাল গ্রুপ কেমনভাবে এরকম ঘিরে নাচ করে সেটাও কিন্তু ভিডিও করে রেখেছি, যাতে আপনারা দেখতে পান তাদের নাচ। এবং এখানকার ওই যে বললাম যে বন দপ্তরে যিনি মেন হেড, তিনি যেহেতু এসে এটা ওপেন করে, তাদের ঘিরে নাচ করে, বা বলা ভালো কিভাবে তাকে অভ্যর্থনা জানায় এরা। ওখানে নাচ এখনো হচ্ছে, ট্রাইবাল ডান্স। এখানকার যে লোক সংস্কৃতির সাথে ম্যাচিং করে ট্রাইবাল ডান্স আর আমরা দেখতে দেখতে আমাদের গেট হয়ে গেল, আমরাও এন্টার যাবো, থিং করবো। হ্যাঁ, अभी हम लोग जंगल गवर्नमेंट करके जाएंगे और नेक्स्ट पॉइंट तो आप साथ में रहेंगे ना? हाँ ठीक है। हमारा गाइड आ गया। আমাদের যাত্রা শুরু। এখানে আমরা 12 থেকে 15 কিলোমিটার গেলে কুটুমসার গুহা পাবো, দেখবো। এবারে আমরা সমস্ত কিছু জঙ্গলের মধ্যে দিয়ে দেখবো, चलते सके। कुटुमसर गुहा में आपको मतलब हम लोग क्या देखेंगे? कुटुमसर गुहा में आप देखोगे कोई नेचुरल चीज देखोगे अंदर में। तो अभी फिलहाल तो हम लोग जंगल देखते हुए जा रहे हैं। तो ये जंगल जो जंगल दिख रहा है या मिश्रिम जंगल है, हर प्रकार का पेड़ पौधे हैं और शाल है, बीजा है, अल्लू है, तेंदू है, कुसुम है, माला कल्दू है, सागन है, साजा है, ये सभी पेड़ बने। तो ये सब सिर्फ देखने के लिए या कुछ खरीद भी सकते हैं, मिलता है कहीं? नहीं, ऐसा कुछ है क्या? आप देख सकते हो, खरीद तो मतलब ये तो खरीद यहाँ बेच नहीं सकते ना। अच्छा अच्छा। फॉरेस्ट के अंदर नहीं, बहुत सारी जगह में होता है ना, जो साइड में सेल भी होता है, यहाँ कुछ जगह में, यहाँ पे नहीं होता है। ठीक है। यहाँ क्या गुहा का अंदर क्या देखने में लगा? कुटुमसर गुहा का अंदर वहाँ जो स्टालाक्टाइट दिखेगा, आपका अंधी मछली भी दिख जाएगी। हाँ, वहाँ के बारे में पूरा वहाँ बता के दिखा के बताऊंगा तो आप लोगों को भी अच्छा लगेगा। हाँ, जरूर जरूर जरूर। और ये जो पेड़ दिख रहे हैं ना सर, ये सब साल का वृक्ष है, लंबे लंबे ऊंचा। हाँ 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 हाँ। तो ये बहुत मजबूत लकड़ी है, टिकाऊ लकड़ी है। तो ये सर पहले हमारे परदादा दादा बता रहे थे, तो
तो हम भी कुछ देख रहे हैं, बहुत स्ट्रॉन्ग लकड़ी है। तो 100 साल खड़ा रहता है, 100 साल पड़े रहता है, 100 साल तरने में लगता कुछ है। नहीं होता है। जी, जल्दी दिमाग को नहीं लगता है। नहीं, एकदम। एकदम लोहे की तरह। तो यहाँ का मेन लकड़ी साल ही है। हाँ, साल है साल। अच्छा, और सगुन नहीं रहता है? साधन है, बहुत कम है। कम में है। जी, अच्छा अच्छा। सबसे साल है उसमें। भैया जीप कितना किलोमीटर ट्रेवल करेंगे? और ये अप डाउन ये 22 किलोमीटर। 20-22 किलोमीटर। अच्छा अच्छा। ये जंगल का कितना, ये बोल कितना किलोमीटर का है? 200 वर्ग किलोमीटर तक फैल गई है। 200 वर्ग किलोमीटर। जी। अच्छा अच्छा, बहुत बड़ा है तो। हाँ, कितने रास्ता है इसमें? एक ही रास्ता है या इसमें रास्ता तो पगडंडी रास्ता में अलग अलग रूट है। ये बस ये गुफा तक जाएगी सर ये रोड। अच्छा अच्छा। और बाकी मतलब उधर आगे भी नांगलसर नानगुड़ होते हुए रास्ता है, निकल जाती है। उधर से भी रास्ता है, जी। मतलब ये रास्ता का अंदर से आदमी लोग जाते आते भी है, लोकल जो पीपल है। जी, अच्छा, सबसे मेन रास्ता बोले सही वाला है, गांव वाले का। और तो जो जाते हैं भालू टल्लू, वो लोग को अटैक नहीं करते हैं कभी? ऐसा हुआ है? ये तो सुबह 8 बजे खोलते हैं, मतलब स्टार्ट होती है। शाम को 3:30 को एंट्री बंद होती है। अच्छा। ओ, शाम में खुला नहीं रहती है? जी, शाम को अच्छा, बंद जो होता है दिन में होता है। जी जी तो दिन में जानवर लोग शायद नहीं आते हैं सामने। जी। अंदर में कुछ खाने वाने का कुछ चीज मिलता नहीं है? खाने वाने का कुछ नहीं मिलेगा सर। और जो कुटुम सर गुहा है जहाँ, जी। वहाँ भी कुछ नहीं है? और नहीं, वहाँ मतलब आज तो पहला स्टार्टिंग है। हाँ, हाँ। जो बजे चाय नाश्ता मिल सकती है। अच्छा अच्छा, मतलब मिलने का पॉसिबिलिटीज है। जी। अच्छा, तो आप जो यहाँ जो ड्यूटी करते हैं, आप तो बहुत आदमी है, गाइड गाइड जी, देने जी, वाले हैं, जी। तो हर रोज आपको कितना ट्रिप करना पड़ता है ऑन एन एवरेज? तो सीजन के समय वही 3 राउंड 4 राउंड मारते हैं। अभी अच्छा। तो मतलब आज तो इस साल पहला स्टार्टिंग है। कितना टूरिस्ट आएंगे कितना हाँ, नहीं वो आएंगे। आज का बात छोड़िए, क्योंकि बहुत कितना दिन बंद था? बंद 16 जून से 31 अक्टूबर तक बंद है। क्यों था इतना? ओ, ऐसे सिस्टम रूल है? रूल है। अच्छा। और बारिश के कारण पूरा रोड कीचड़ हो जाती है, कहीं मिट्टी अच्छा, फट जाती है, कहीं पहाड़ गिर जाता है। ओ, ये सब तो अच्छा। नहीं होता। और गुफा के अंदर पानी अंदर घुसती है। ओ, 16 जून 16 जून से 31 अक्टूबर तक बंद रहता है। अच्छा, 16 जून से 31 अक्टूबर तक बंद रहता है। আমরা এখন এসেছি কাঙ্গের ধারা দেখতে। এটা হলো প্রথম ভিউ। এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এর মধ্যে। ये है 3 केव, डंडक केव, कैलाश केव और कुटुम सर। इस कुटुम सर केव में हम लोग अभी यात्रा करेंगे, ठीक है ना? तो उसके बारे में कुछ हम लोग सुन लेते हैं। हमारा गाइड आइए, सामने आइए, सब आइए। सो गंडक कैप है ना सर, वो क्या है कि ऑप्शन में है। अगर गंडक कैप देख पाओगे तो कुटुम सर के ऊपर देख नहीं पाओगे। वो क्या है, पहाड़ के ऊपर है। कम से कम 400 सीढ़ी चढ़नी पड़ती है। और पहला चैम्बर ओपन है, दूसरी चैम्बर जाने के लिए ना लेट के जाना पड़ता है, इसलिए वहाँ गंडक। तो मेन गुफा कुटुम सर ही है। और कैलाश केव के बारे में? हाँ, कैलाश केव के बारे में, कैलाश नेतानार गांव में है। आप लोगों को यहाँ से 30 किलोमीटर पड़ेगी। अच्छा। वो जिप्सी नहीं जाएगी यहाँ का। अच्छा। तो पर्सनल गाड़ी से आप जा सकते हो। उसमें क्या है? उसमें भी वही यही दिखेगा, लाइन स्टोन, स्टालाक्टाइट, स्टालाग्माइट। अच्छा, सेम। तो इसलिए कुटुम सर को रखे हैं देखने के लिए। तो वो भी पहाड़ के ऊपर है, वहाँ भी 280 सीढ़ी चढ़ना पड़ता है। उसके बाद जितने हम चढ़ते हैं ना, उतने ही गुफा के अंदर भी नीचे उतरते जाना। अच्छा, ये कुटुम सर कब इन्वेंट हुआ था?
और इसको सर सबसे पहले कुटुमसर गांव वाले आदिवासी लोग ने इसी जंगल में शिकारी करने आए थे। उन लोगों को जानते हो, शिकारी वाले थे पहले, सबसे पहले। तो उन लोगों को इसी आदिवासी ये जानवर मिली थी, साही बोलते हैं आपका भाषा में, सजारो नहीं बोलते हैं। सजर। हाँ, उसको ना तीर धनुष के साथ मार दिए थे। वो घायल होके ना इसी गुफा के अंदर छुपने के लिए घुस गई। अच्छा। उसको पीछा करते करते ना उन लोग गेट तक पहुंचे, तो देखिए यहीं पे घुस गई बोल के उन लोग कहीं रस्सी उसी फंसाए, कहीं लकड़ी उकड़ी डाल के बम्बू का मशाल जला के नीचे चले गए थे कुछ दूर तक। जो पहला लाइन इसको दिखेगी आपको, मैं दिखाऊंगा अंदर में। तो वो पहले ना बहुत शाइनिंग थी, बहुत व्हाइट थी। उन लोग ना उसी को देख के ना डर के मारे बाहर चले गए, बाहर निकल अच्छा गए। अच्छा अच्छा। तो कुछ दिन के बाद एक प्रोफेसर आया था, वो जबलपुर के ही बोलते हैं। वो गांव वाले उसको बताए, तो वही गांव वाले के साथ आया और इसको सर्वे किया है 1951 में। 1951 जी। में कितना लेंथ है इनका? और गुहा का कितना लेंथ है तो लंबाई अभी में? कितने टाइम लगेगा? हाँ, अभी ना हम लोग जमीन लेवल से 72 फीट नीचे जाएंगे जाएंगे। और लंबा जाएंगे 330 मीटर। अच्छा, फिर उस साइड में चढ़ना पड़ेगा या रिटर्न नहीं, आना पड़ेगा? हम लोग रिटर्न आना पड़ेगा, रिटर्न एक आना। ही रास्ता है। अच्छा अच्छा अच्छा, गुहा। तो ठीक है, वो तो चल। प्रोफेसर का नाम है डॉक्टर शंकर तिवारी, आदिवासी का नाम है कोया गागरा दुसरे मोहम्मद, 3 लोग थे। अच्छा अच्छा, तो चलते हैं, देखते जी, हैं क्या है। चलिए। हाँ। लास्ट टाइम जो बैकग्राउंड दिख रही है ना, ये सब दिख जाएगी। लास्ट बैकग्राउंड ये वाला। अच्छा। इधर तक आएगा, यहाँ तक जाएगा। ये बैकग्राउंड दिख रहा है ना, यहाँ तक हाँ, जाएगा। फिर रिटर्न आ जाएंगे। फिर अच्छा return। अच्छा 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 अच्छा। चले? হ্যাঁ চলে চলি। এইটা হলো ডিটেলস अब बाकी सब কুটুমসার। हाँ, अलग-अलग। দেখা যাক বাস্তবে গিয়ে কত সুন্দর লাগে জানি না, ভেতরে ছবি তুলতে পারবো কিনা, কারণ কি অন্ধকার থাকবেই থাকবে বা লাইট থাকবে, সবকিছু দেখবো আমরা ক্যামেরার মাধ্যমে। চলুন তাহলে যাই কুটুমসার গুফা। ये डाला ना, तो आ जाती थी, इकट्ठा होती थी। वो धीरे 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 अपना रास्ता ढूंढते ढूंढते कट गया। कटते कटते फिर डिजाइन बन गया। डिजाइन बन गया और गुफा भी बन गया है। ये हम्म। क्या है, भूमिगत नाला है सर। हाँ हाँ, भूमिका नाला। हाँ जी, भूमिगत नाला। भूमिका नाला है, वो आज गुफा बन गया है। भूमिका नाला नहीं, भूमिगत नाला। भूमिगत नाला। हाँ। बढ़िया है, बढ़िया है, भूमिगत नाला। सावधानी देखे निन, उच्च रक्तचाप, श्वास रोगी, हृदरोगी जनों का सांस लेने में तकलीफ है सकता है, गुफा में प्रवेश के पहले सावधान रहे, सुरक्षित रहे। এটা সবার জন্য যারা প্রবেশ করবেন সেটা জেনে নেবেন, নিজেকে এ করবেন। अभी जहाँ वाटरफॉल गए थे ना हम लोग, उसी नदी में जाके अंदर ही अंदर मिल जाएगा। अंदर ही अंदर मतलब हम लोग बस। उसके बाद ना आप लोगों को स्टार्टिंग में थोड़ी सी नैरो है, झुक के जाना पड़ेगा। हम लोग जैसे सीढ़ी खत्म हो जाएगी ना, बहुत बड़ा हॉल मिलेगा। अच्छा, हॉल बहुत मिलेगा। खड़े खड़े अंदर में गाड़ी गुजर जाएगी। इतना बड़ा इतना बड़ा है। चलो। ठीक है। খুব টাফ, কিন্তু খুব ন্যারো জায়গা, খুব ন্যারো জায়গা এখানটা। আর সেই কারণেই এত সুন্দর কেভের ভিতরটা ঠিক কেমন আপনাদের কিন্তু এই ভিডিওয়ে আমরা দেখাতে পারিনি। ন্যাশনাল পার্কের ভিতরে আমরা ফলস দেখলাম, আমরা কুটুমসার কেভ দেখলাম। এবারে এখান থেকে ফিরে যাওয়ার পালা। চারদিকে সবুজে সবুজ, অর্থাৎ শাল গাছ ভর্তি, তার মাঝখান থেকেই ন্যারো রাস্তা। আর এই ট্রাইবাল নাচ হচ্ছে, এই দেখে কিন্তু নিজেকেও সামলাতে পারিনি, তাই তাদের সাথেও পা মেলাতে কিন্তু ভুলিনি। তাদের সাথে হয়তো ঠিক তালে তালে নাচ করতে পারছিলাম না, আপনারাও পারবেন না, কিন্তু অন্তত একবার যখন চান্স পেয়েছি আমি কেন নাচবো না বলুন। আর এই আনন্দটাও তো সবসময় পাবো না। আপনাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো এদের নাচ কিন্তু এখানে প্রতিদিনই হয়, কিন্তু যেহেতু আমরা প্রথম দিন গেছিলাম, প্রথম দিন নাচ করতে গেলে তাদের টাকা দিতে হয় না, অর্থাৎ কোনো চার্জ থাকে না।
আর অন্য দিন বা অন্য সময় যখন আপনারা এখানে আসবেন বা এদের সাথে যদি আপনারা নাচ করতে চান তাহলে একটা আলাদা চার্জ এখানে দিতে হয়। জগদলপুরের লাস্ট আমাদের ডেস্টিনেশন সেটা হলো তীরথগড় ভাইবস অর্থাৎ তীরথগড় ফলস। এখানে কিন্তু ম্যাক্সিমাম যেটা আপনারা পাবেন সেটা হলো জগদলপুরে প্রচুর ফলস আছে। যেমন আপনাদের প্রথমেই দেখিয়ে দেওয়া হয়েছে চিত্রকূট ফলস, তারপর চিত্রধারা ফলস, কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে কাঙ্গের ধারা ফলস, এরপরে আমাদের আসছে তীরথগড় ফলস। এটা হলো উপরের দৃশ্য তীরথগড় ফলসের, কিন্তু আসল সৌন্দর্য লুকিয়ে আছে নিচে, একটু পরেই যা আপনারা দেখতে পাবেন। মনে হচ্ছে যেন শিবলিঙ্গের মাথা থেকে ঝরঝর করে জল পড়ছে, আর সেই দৃশ্য, সেই ঝরা জলে সবাই স্নান করছে। এখানে দেখুন কতজন যেন স্নান করতে নেমেছে, এমন একটা পরিস্থিতি। খুব সুন্দর, দারুণ লাগছে। বাহ, কি প্রকৃতি, কি তার মহিমা, কি তার বৈচিত্র্য, মন ভরে যায়। চারিদিক দিয়ে বলতে মনে হচ্ছে যেন শিবের জগৎ থেকে জল গড়িয়ে গড়িয়ে চতুর্দিকে পড়ছে। এখানকার জলের আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন তীরথগড় ফলসের জলের ফোর্স কতটা এবং কতটা সুন্দর। তাও এটা আমরা যখন গেছিলাম তখন ছিল অক্টোবরের একদম শেষে, অর্থাৎ একদম বর্ষাকালও নয়। তাহলে এবারে আপনারা একটু নিজেরা অনুমান করে নিন তো যে ঠিক কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে তীরথগড় ফলস বর্ষাকালে এবং কতটা মন কাটতে পারে আপনাদের সবার। এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন জগদলপুরের ট্যুরিস্ট স্পটগুলোকে। এবারে আপনাদের কিছু বেসিক এবং ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি। জগদলপুরে হাওড়া থেকে আপনারা আসবেন কিভাবে। জগদলপুরে আসতে গেলে একটি মাত্র ট্রেনই রান করে হাওড়া থেকে জগদলপুর, সেটি হচ্ছে 18005 সমলেশ্বরী এক্সপ্রেস। এটি রাত 10টা 10-এ হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন জগদলপুরে পৌঁছায় রাত 10টার সময়। এবারে আপনারা যদি নন এসি কোচ বুক করতে চান তাহলে সেটি আপনারা পেয়ে যাবেন 500 থেকে 600 টাকার মধ্যে, আর এসি কোচ যদি বুক করতে চান তাহলে সেটি শুরু হচ্ছে 1450 টাকা থেকে। এবারে এটা ডিপেন্ড করছে আপনারা 3 টায়ার এসি কোচ বুক করবেন না 2 টায়ার না ফার্স্ট ক্লাস এসি। এবারে আসছি জগদলপুরে পৌঁছে আপনারা কোথায় থাকবেন। জগদলপুরে এসে আপনারা কোথায় থাকবেন? স্টেশনের খুব সামনেই অবস্থিত হোটেল অতিথি। এখানকার পার ডে নন এসি রুমের কস্ট হচ্ছে 900 থেকে 1000 টাকা এবং এসি রুমের পার ডে কস্ট হচ্ছে 1200 থেকে 1500 টাকা। এবার এটা ডিপেন্ড করছে আপনি কোন সময় এখানে আসছেন। এখানে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো আপনারা কিভাবে ঘুরবেন। এখানে যদি আপনারা বড় গ্রুপ আসেন, ধরুন 5-6 জনের গ্রুপ আসেন, তাহলে যেমন আপনারা কার বুক করতে পারেন, তেমন আপনারা যদি 2 জন বা 3 জন আসেন তার জন্যে অটো বা ছোট গাড়িও কিন্তু আপনারা বুক করতে পারেন। পার হেড যেটা কস্ট আপনাদের পড়বে সেটা হচ্ছে 1000 টাকা মতন। এবার এটা আপনাদের নিজেদের একটু দরদাম করে নিতে হবে। আর এবার বলি জগদলপুর থেকে হাওড়া ফিরবেন কিভাবে। জগদলপুর থেকে হাওড়া আসতে গেলে আপনাদের যে ট্রেন বুক করতে হবে সেটি হলো 18006 সমলেশ্বরী এক্সপ্রেস। এটি প্রতিদিন সকাল 6টা 20-তে জগদলপুর থেকে ছাড়ে এবং পরের দিন 6:30টার সময় হাওড়া পৌঁছায়। আপনারা যদি নন এসি কোচ বুক করতে চান তাহলে তার কস্ট হলো 520 টাকা, আর যদি আপনারা এসি কোচ বুক করতে চান তাহলে তার প্রাইস স্টার্ট হচ্ছে 1395 টাকা থেকে। ডিপেন্ড করছে আপনারা 3 টায়ার 2 টায়ার না ফার্স্ট ক্লাস এসিতে আসবেন। তাহলে বুঝতেই পারছেন মোটামুটি পার হেড 6500 টাকার মধ্যেই কিন্তু আপনারা ঘুরে আসতেই পারেন কাছেই অবস্থিত জগদলপুর।